বহু কারণে বহুদিন রবিবারের গল্পে নতুন গল্প দেওয়া সম্ভব হয়নি। আমরা নতুন করে রবিবারের গল্প থেকে আবার সম্প্রচার শুরু করব। থাকবে একাল ও সেকালের গল্প। পুরনো হারিয়ে যাওয়া বহু সাহিত্যের সমাবেশ নিয়ে হাজির হব আমরা। সোম থেকে রবি প্রতিদিন আমাদের এই প্রতিবেদন আপনাদের কাছে পৌঁছে দেব। থাকবে নানান উপন্যাস, তবে এই উপন্যাসগুলি একদিনে নয়, প্রতিদিন পার্ট বাই পার্ট আমাদের আনতে হবে। যেহেতু বড় গল্প বা উপন্যাস একদিনে সমাপ্ত করা সম্ভব নয়, তাই মনের আবেগেই আমরা গল্প পাঠ করব। যেহেতু প্রতিদিন গল্প আসবে, তাই বিভিন্ন ভয়েস আর্টিস্টদের সমাবেশে আগের মতো গল্প দেওয়া সম্ভব হবে না। তবে গল্প আপনাদের মনোগ্রাহী করে তোলার সম্পূর্ণ চেষ্টায় থাকব আমরা। এখন থেকে গল্প আসবে প্রতিদিন রাত 9টায়। আশা করি আপনাদের যেভাবে পাশে পেয়েছি আগেও এবারেও তেমনই পাব। ভালোবাসান্তে রবিবারের গল্প। আজ প্রথম গল্প হিসেবে আমরা বেছে নিয়েছি স্বনামধন্য সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প আহ্বান। সবসময় সমাজে টাকা পয়সা, ধন দৌলত এবং প্রতিপত্তি এটিই সবচেয়ে বড় কথা নয়। এই গল্প আমাদের শেখাবে মূল্যবোধ। তাই চাইব আপনারা অবশ্যই গল্পটি ভালো লাগলে সম্পূর্ণ শুনবেন এবং আপনাদের মতামত আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন। শুরু করছি আজকের গল্প আহ্বান। দেশের ঘর বাড়ি নেই অনেক দিন থেকেই। পৈতৃক বাড়ি যা ছিল ভেঙে চুরে ভিটেতে জঙ্গল গজিয়েছে। এ অবস্থায় একদিন গিয়েছি দেশে কিসের একটা ছুটিতে। গ্রামের চক্রবর্তী মশাই বাবার পুরনো বন্ধু। আমায় দেখে খুব খুশি হলেন। বললেন, কতকাল পরে বাবা মনে পড়ল দেশের কথা। প্রণাম করে পায়ের ধুলো নিলাম। বললেন, এসো এসো, বেঁচে থাকো, দীর্ঘজীবী হও। বাড়িঘর করবে না? আগে সামান্য মাইনে পাই, তাতে কি? গ্রামের ছেলে গ্রামে বাস করবে, এতে আর সামান্য মাইনে বেশি মাইনে কি? আমি খড় বাঁশ দিচ্ছি, চালাঘর তুলে ফেলো, মাঝে মাঝে যাতায়াত করো। আহা, নরেশের ছেলে, দেখেও সুখ। কদিনই বা আছি, বাস করো গায়ে। আরও অনেকে এসে ধরলে, অন্তত খড়ের ঘর একটা ওঠাতেই হবে। অনেক দিন পরে গ্রামে এসে লাগছে ভালোই। যাদের বাল্যকালে ছোট দেখে গিয়েছিলাম তাদের আর চেনা যায় না। যাদের যুবক দেখে গিয়েছিলাম তারাও বৃদ্ধ হয়েছে। বড় আমবাগানের মধ্যে দিয়ে বাজারের দিকে যাচ্ছি। আম গাছের ছায়ায় একটি বৃদ্ধার চেহারা ভারতচন্দ্রের বর্ণিত জড়তি বেশুনি অন্নপূর্ণার মতো। কোনো তফাৎ নেই। ডান হাতে নড়ি ঠুকঠুক করতে করতে বোধহয় বা বাজারের দিকেই চলেছে। বগলে একটা ছোট থলে। বুড়িকে দেখেই আমি দাঁড়িয়ে গেলাম। এ ধরনের বুড়িকে দেখে আমার বড় মায়া হয়। নারী রূপের এক অপূর্ব পরিণতি। জিজ্ঞেস করলাম, কোথায় যাবে? বাজারে বাবা। বুড়ি আমায় ভালো না দেখতে পেয়ে কিংবা না চিনতে পেরে ডান হাত উঁচিয়ে তালু আড়াআড়িভাবে চোখের ওপরে ধরলে। বললে, কে বাবা তুমি? চিনলাম না তো। চিনবে না, বারুজ্জে পাড়ার নরেশ বারুজ্জের ছেলে। আমি অনেকদিন গাঁয়ে আসিনি। তা হবে বাবা, আমি আগে তো এপাড়া ওপাড়া যেতাম আসতাম না। তিনি থাকতে অভাব ছিল না কোনো জিনিসের। গোলা পোড়া ধান, গোয়াল পোড়া গরু। তোমাকে তো চিনতে পারলাম না বুড়ি। আমার তো তেনার নাম করতে নেই বাবু, করাতের কাজ করতেন। বলে সে জিজ্ঞাসু দৃষ্টিতে
আমার দিকে চেয়ে থাকে, অর্থাৎ আমি চিনতে পেরেছি কি না। কিন্তু আমার পক্ষে চেনা সম্ভব নয়। আমার বাল্যকালে কে এই গ্রামে করাতের কাজ করত তা আমার মনে থাকবার কথা নয়। বললাম, তোমার ছেলে আছে? কেউ নেই বাবা, কেউ নেই। এক নাত জামাই আছে, তো সে মোরে ভাত দেয় না। ওই আমার নাতনিকে রেখে মোর মেয়ে মারা যায়। আমার বড্ড কষ্ট, ভাত জোটে না সব দিন। বাজারে যাচ্ছি 3 পয়সার নুন কিনে আনবো, 2 কটা চাল জোগাড় করেছি ও বেলা। বুড়িকে পকেট থেকে কিছু পয়সা বার করে দিলাম। ব্যাপারটা এখানেই চুকে যাবে ভেবেছিলাম, কিন্তু চুকলো না। উপরন্তু এই বুড়িকে কেন্দ্র করে আমার জীবনে এক অদ্ভুত অভিজ্ঞতা শুরু হলো। নিজের জীবনে না ঘটলে বিশ্বাস করতাম না এমন ঘটনা। পরের দিন সকালে ঘুম ভেঙে উঠেছি এমন সময় কালকের সেই বুড়ি লাঠি ঠক ঠক করতে করতে এসে হাজির উঠোনে। থাকি তো জ্ঞাতি খুড়োর বাড়ি। তিনি বললেন, ও হলো জমির করাতির স্ত্রী, অনেকদিন মরে গিয়েছে জমির, তোমাদের খুব ছোটবেলায়। বুড়ি উঠোনে দাঁড়িয়ে ডাকলে, ও বাবা। সে বোধহয় চোখে একটু কম দেখে, ও বয়সে সেটা অবশ্য খুব স্বাভাবিক, আশ্চর্য হওয়ার কিছু নেই। বললাম, এই যে আমি এখানে। কাল পয়সা কটা পেয়ে ভাবলাম এদিনই বাউনপাড়ার দিকে। কে পয়সা দিলে চিনতেও পারলাম না। বিকেলবেলা চোখে ঠাওর পাইনি। আমার খুড়োমশাই বুড়িকে বুঝিয়ে দিলেন আমি কে। সে উঠোনের কাঁঠাল তলায় বসে আপন মনে খুব খানিকটা বকে উঠে গেল। তার যাবার সময় আরও 2-1 পয়সা দিলাম। পরদিন কলকাতা চলে গেলাম, ছুটি ফুরিয়ে গেল। আমার জ্ঞাতি খুড়োকে কিছু টাকা দিয়ে এলাম আসবার সময়। আমার জন্যে ছোটোখাটো দেখে একটি খড়ের ঘর তুলে রাখবার জন্যে। কয়েক মাস পরে জ্যৈষ্ঠ মাসে গরমের ছুটিতে আমার সেই নতুন তৈরি খড়ের ঘরখানিতে এসে উঠলাম। কলকাতাতে কর্মব্যস্ত এই কমাসের মধ্যে বুড়িকে একবারও মনে পড়েনি, বা এখানে এসেও মনে হঠাৎ হয়তো হতোও না, যদি সে তার পরের দিনই সকালে আমার ঘরের নিচু দাওয়ায় এসে বসে না পড়ত। বললাম, কি বুড়ি, ভালো আছো? ময়লা ছেঁড়া কাপড়ের প্রান্ত থেকে গোটাকতক আম খুলে সে আমার সামনে মাটিতে রেখে বললে, আমার কি মরণ আছে রে বাবা? জিজ্ঞেস করলাম, ও আম কিসের? দন্তহীন মুখে হাসবার চেষ্টা করে বললে, ও গোপাল আমার, তোর জন্যই নিয়ে এলাম। গাছের আম কটা বেশ মিষ্টি, খেয়ে দেখো এখন। আমি ওর সম্বোধনের নতুনত্বে কৌতুক অনুভব করলাম। কি জানি কেন বড় ভালো লাগলো। গ্রামে অনেক দিন থেকে আপনার জন কেউ নেই। একটা ঘনিষ্ঠ আদরের সম্বোধন করা লোকের দেখা পাইনি। বাল্যকালে মা পিসিমা মারা যাওয়ার পর থেকে সেসবের আর বালাই নেই। প্রতিবেশিনীদের মধ্যে অত বেশি বয়সের স্ত্রীলোক কেউ নেই যে আমাকে গোপাল বলে ডাকে। বুড়ি বললে, খাও কোথায় হ্যাঁ বাবা? খুড়োমশায়ের বাড়ি। বেশ যত্ন করে তো ওনারা? তা করে। দুধ পাচ্ছ ভালো? ঘুটি গোয়ালিনী দেয়, মন্দ না। ও বাবা, ওর দুধ অর্ধেক জল। দুধ খেতে পাচ্ছ না ভালো, সে আমি বুঝেছি। পরদিন সকাল হয়েছে সবে, বুড়ি দেখি উঠোনে ডাকছে, ও গোপাল। বিছানা ছেড়ে উঠে বললাম, আরে এত সকালে কি মনে করে? হাতে কি? বৃদ্ধা হাতের নড়ি
আমার দাওয়ার গায়ে ঠেস দিয়ে রেখে বললেন, 1 ঘটি দুধ আনলাম তোর জন্যি। সে কি, দুধ এত পেলে কোথায় এত সকালে? আমায় মা বলে ডাকে ওই হাজার ন্যাটার বউ, তার কেউ নেই। মোর চালা ঘরের পাশেই ওর চালা ঘর। ওরে কাল রাত্রিরে বলে রেখেছিলাম, বলি, বউ, আমার গোপাল দুধ খেতে পায় না, সকালে চা না কি খায়, ওরে খুব ভোরে উঠে গায়ে দুয়ে দিতে হবে। তাই আজ কুঁকড়ো ডাকা ভোরে উঠে দেখি আমারে ডাকছে, মা ওঠো, তোমার গোপালের জন্য দুধ নিয়ে যাও। আচ্ছা কেন বলো তো তোমার এসব? ছি, না, এসব তো ভালো নয়, এরকম আর কখনো এনো না। কত পয়সা দাম দিতে হবে বলো? কতটা দুধ? আমার গলার সুর একটু রুক্ষ হয়ে উঠেছিল হয়তো, কারণ মুসলমানের বাড়ির দুধ আমাদের গ্রামে চলে না। কে কোন দিক থেকে দেখে ফেলবে, এই ছিল আমার ভয়। কেন আবার এসব ঝঞ্ঝাট জোটে? বুড়ি আমার কণ্ঠস্বরের অপ্রত্যাশিত রূঢ়তায় যেন একটু ঘাবড়ে গেল। ভয়ে ভয়ে বললে, কেন বাবা, পয়সা কেন? পয়সা না তো তুমি দুধ পাবে কোথায়? ওই যে বললাম বাবা, আমার মেয়ের বাড়ি থেকে। তা হোক, তুমি পয়সা নিয়ে যাও, সেও তো গরিব লোক। বুড়ি পয়সা নিয়ে চলে গেল বটে, কিন্তু সে যে বেশ দমে গিয়েছে তার কথাবার্তার ধরনে বেশ বুঝতে পারলাম। মনে একটু কষ্ট হলো বাড়ি চলে গেলে। পয়সা দিতে যাওয়া ঠিক হয়েছে কি? বুড়ির কিরকম হয়তো মন পড়ে গিয়েছে আমার ওপর। স্নেহের দান এমন করা ঠিক হয়নি। বুড়ি কিন্তু এ অবহেলা গায়ে মাখল না আদৌ। প্রতিদিন সকাল হতে না হতে সে এসে জুটবে, ও গোপাল, এই 2 কচি শশার জালি মোর গাছের, এই নাও, দুধ দিয়ে খাও দিনি মোর সামনে। বুড়ি, তোমার চলে কিসে? নাচ জামাইয়ের দেবার কথা, তা সে সব দিন দেয় না। ওই যারে মেয়ে বলি, ও বড্ড ভালো, লোকের ধান ভানে তাই চাল পায়, আমারে 2 না দিয়ে খায় না। একা থাকো? তা একদিন মোর ঘরখানা নয় দেখতে গেলে? ও মোর গোপাল, আমি নতুন খেজুর পাতার চেটাই বুনে রেখে দিয়েছিলুম তোমারে বস্তি দেবার জন্যে। বাউনের ছেলে মোদের এটো কাটা মাদুরে কি বসবে? তাই বলি একটা নতুন চেটাই বুনে রাখি, যখন আসবে এইখানেতেই বসবে। সেবার বুড়ির বাড়ি আমার আর যাওয়া ঘটে উঠল না, ওর এত আগ্রহ সত্ত্বেও। নানান দিকে ব্যস্ত থাকি, তার ওপর আছে সমবয়সী বন্ধুবান্ধবদের দাবি। অনেক দিন পর গ্রামে এসেছি তো, যে কদিন গ্রামে থাকি বুড়ি রোজ সকালে একবার আসতে কিছুতেই ভুলবে না। কিছু না কিছু আনবেই, কখনো পাকা আম, কখনো পাতি নেবু, কখনো 1 ছড়া কাঁচকলা, কি 1 ফালি কুমড়ো। 2 আনা 4 আনা প্রায়ই দিই। একদিন 1খানা কাপড় দিলাম। একটা জিনিস লক্ষ্য করে আসছি, বুড়ি কোনো দিন আমার কাছে মুখ ফুটে কিচ্ছু চাইনি, পয়সা দাও কি অমুক দাও, বরং তার উল্টো, শুধু হাতে আসে না কখনো। একবার কলকাতা থেকে কয়েকটি বন্ধু এলেন দেখা করতে, তাদের নিয়ে ঘরে বসে চা খাচ্ছি। স্টোভ ধরিয়ে নিজেই ঘরে চা করেছি। পল্লীগ্রামে এত সকালে কেউ উনুন ধরায়নি। বুড়ি লাঠি ঠুকঠুক করতে করতে এসে হাজির। বাইরে দাঁড়িয়ে ডাক দিল, ও মোর গোপাল। হঠাৎ আমার লজ্জা করতে লাগলো। কলকাতার বন্ধু বান্ধবদের সামনে ও আজ না এলেই পারত ছাই, ভালো বিপদ। ও মোর গোপাল, ঘরে আছিস নাকি? ঈষৎ বিরক্তির সুরেই উত্তর দিলাম, হ্যাঁ, কেন? এই এলাম, বলি যাই গোপালকে দেখে আসি একবার। বন্ধুদের মধ্যে একজন জিজ্ঞাসা করলেন, ও কে হে? চাপা দেওয়ার চেষ্টায় বললাম, ও এমনি গাঁয়ের লোক। আর একজন বললে, তোমার ডাকনাম কি গোপাল নাকি হে গ্রামে?
হ্যাঁ, হ্যাঁ, না, এই আর কি। বুড়ি বললে, কাল রাত্রিরে কি গরম পড়ল, গোপাল ঘুমোতে পেরিলি কাল? মুই চোখ বুঝিনি সারা রাত। বেশ করনি, ভালো বিপদেই পড়া গেল সকালবেলা। আজ না এলে কি চলতো না বুড়ির। বন্ধুটি পুনরায় বললে, ও গোপাল বলছে কাকে হে? হ্যাঁ, আমাকেই বলছে। কথা শেষ করে ঈষৎ হেসে মাথার দিকে দুটি আঙুল দেখিয়ে ইঙ্গিত করে বললাম, মাথাটা একটু। বন্ধুটি বললেন, ও। কথা অনুযায়ী কাজের সামঞ্জস্য রাখতে গিয়ে বুড়ির দিকে চেয়ে যেমন সুরে লোকের দুর্দান্ত পাগলকে সান্ত্বনা দেবার ও স্তোকবাক্য প্রয়োগ করার চেষ্টা করে, তেমনই সুরে বলি, আজ যাও, বড্ড ব্যস্ত আছি বুঝলে, কলকাতার বন্ধুরা সব এসেছেন। হ্যাঁ। ফল সুবিধেজনক হলো না। বুড়ি একগাল হেসে বললে, আজ কি এনেছি বলো দেখি গোপাল, এই দেখো। এতক্ষণে টের পাইনি যে বুড়ি তার পেছন দিকে একটা ময়লা কাপড়ের পুটুলি লুকিয়ে রেখেছে। সেটা সামনের দিকে এনে খুলতে খুলতে বললে, এই যে মেয়েটা মোরে মা ডাকে, সে দুটো চিঁড়ে কুটল। আমি বললাম, ও কি কুটছিস? ও বললে, কামিনী সুরধানের ভালো চিঁড়ে, তোমার গোপালের জন্যই দুটি নিয়ে যেও এখন, কাল বেনবেলা। আমার মনটা বড্ড খুশি হলো। তা সেও আসছে, সেও তোমারে দেখতে চায়। বড্ড দুঃখী কাঙাল মেয়েটা, ধান ভেঙে চিঁড়ে কুটে কোনো রকমে চালাচ্ছে। এক রামে রক্ষা নাই। বুড়ির কথা শেষ না হতেই দেখি এক আধফর্সা মধ্যবয়সী স্ত্রীলোক অদূরে আমতলায় এদিকেই আসছে। আরও বিপদে পড়লাম এই জন্যে যে ঠিক সেই সময় আমার জ্ঞাতি খুঁড়োমশাইকেও এদিকে আসতে দেখা গেল। সর্বনাশ, তাঁর বাড়িতে আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা, আর তিনি যদি জানতে পারেন যে এদের হাতে তৈরি চিঁড়ে বা খাবার জিনিস আমি খাই, তাহলে তো এ পাড়া গাঁয়ে হয়েছে। চিঁড়ে যে ওরা আজই প্রথম এনেছে এ কথা তো তিনি বিশ্বাস করবেন না। আজ দুধ, কাল চিঁড়ে। রুক্ষ সুরেই বললাম, এখন যাও না, দেখছো না ব্যস্ত আছি। চিঁড়ে কটা নেবার একটা কিছু দাও বাবা। ওসব এখন নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, পরে হবে, এখন যাও। বুড়ি একটু অবাক হয়ে বললে, তা চিঁড়ে কটা? খুঁড়োমশাই প্রায় এসে পড়েছেন দাওয়ার ধারে। হাত নেড়ে নেড়ে ফেলবার ভঙ্গিতে বুড়ির দিকে চেয়ে বলি, আহ, নিয়ে যাও না, ভালো জ্বালা। খুঁড়োমশাই বললেন, কি ওতে? কি বলছে জমিরের স্ত্রী? কিচ্ছু না, বিক্রি করতে এসেছে, যাও এখন। ভগবান জানেন বুড়ি আমার কাছে চিঁড়ের বদলে পয়সা নিতে আসেনি। খুঁড়োমশাই বললেন, তোমার এখানে ওর বড্ড যাতায়াত। কথাটা চাপা দেবার জন্যে বললাম, আমার এই বন্ধুরা একদিন মাছ ধরবার কথা বলেছিলেন, তা ভাদুড়িদের পুকুরে কি সুবিধে হবে? পুনরায় গ্রামে এলাম মাস 5-6 পরে, আশ্বিন মাসের শেষে। কয়েকদিন পরে ঘরে বসে আছি, বাইরের উঠোনে দাঁড়িয়ে কে ক্ষীণ নারী কণ্ঠে জিজ্ঞাসা করলে, বাবু ঘরে আছেন গা? বাইরে এসে দেখি গত জ্যৈষ্ঠ মাসে যাকে বুড়ির সঙ্গে দেখেছিলাম সেই মধ্যবয়সী স্ত্রীলোকটি আমায় দেখে সলজ্জভাবে মাথার কাপড় আর একটু টেনে দেখার চেষ্টা করে বললে, বাবু কবে এসেছেন? দিন 5-6 হলো। কেন? আমিও তাই শুনলাম, বলি একবার যাই। আমার সেই মা পাঠিয়ে দিলে, বলে দেখে এসো গিয়ে। কে? ওই সেই বুড়ি এখানে যিনি আসতো, তেনার বড্ড অসুখ, এবার বোধ হয় বাঁচবে না। গোপাল কবে আসবে, গোপাল কবে আসবে, অস্থির। আমারে রোজ শুধায়। আমি বলি, তিনি কলকাতায় চাকরি করেন, সবসময় কি আসতে পারেন? কি মায়া আপনার ওপর।
আর জন্মে বোধহয় পেটে ধরেছিল, এই জন্মে তাই এত টান। একবার দেখে আসুন গিয়ে, বড্ড খুশি হবে তাহলে। উদাসীনভাবে বললাম, ও। মন তখন অন্য চিন্তায় বিব্রত। এবার কাউন্সিল ইলেকশনে দুটি বন্ধুর পক্ষ থেকে ভোট সম্বন্ধে গ্রামে গ্রামে বেরিয়ে লোককে অনুরোধ করবার গুরুভার নিয়ে এসেছি। কাল থেকেই বেরোতে হবে। ওদের মোটর আসবে। কিভাবে কি করা যায় সে কথাই চিন্তা করছিলাম। কোথায় কোন বুড়ির অসুখ হয়ে পড়ে আছে ওসব দেখবার সময়াভাব। স্ত্রীলোকটি বললে, ও বেলা যাবেন বাবু? আচ্ছা, তা এখন ঠিক বলতে পারছি নে। স্ত্রীলোকটি অনুনয়ের সুরে বললে, একবার যাবেন বাবু ও বেলা, হয়তো বুড়ি বাঁচবে না। বিকেলের দিকে বেড়াতে যাবার পথে দেখতে গেলাম বুড়িকে। খুব উঁচু দাওয়া, সেকালের প্রণালীতে তৈরি করা 5 চালা ঘর। বুড়ির স্বামীর আমলে, আমার জন্মগ্রহণের পূর্বে এই ঘর তৈরি হয়েছিল। তখন এদের অবস্থা যে ভালো ছিল এই প্রশস্ত 5 চালা ঘরখানাই তার নিদর্শন। কিন্তু ঘরখানার সংস্কার হয়নি অনেক দিন। খড় উড়ে পড়েছে চালা থেকে, দড়ি বাখারি ঝুলছে, মাটির দাওয়া নানা স্থানে ভেঙে পড়েছে, বাঁশের খুঁটি নড়বড় করছে। বুড়ি শুয়ে আছে একটা ছেঁড়া মাদুরের ওপর, মাথায় তেলচিটে মলিন বালিশ। বুড়ি সেই পাতানো মেয়েটি পাশে বসেছিল। আমায় দেখে বুড়িকে বলল, অমা, কে এসেছে দেখো, অমা। আমি কাছে গিয়ে দাঁড়াতেই বুড়ি চোখ মেলে আমার দিকে চাইলে। পরে আমাকে চিনে ধর্মর করে বিছানা ছেড়ে উঠবার চেষ্টা করতেই আমি বললাম, উঠো না, উঠো না। ও কি? বুড়ি আহ্লাদে আটখানা হয়ে বললে, ভালো আছো অমর গোপাল? বসতে দে গোপালকে, বসতে দে। বসবার দরকার নেই, ব্যস্ত হইও না, থাক। ও খানা কেন দিচ্ছিস? গোপাল রে ওই খাজুরের চটখানা পেতে দে। পরে ঠিক যেন আপনার মা কি পিসিমার মতো অনুযোগের সুরে বলতে লাগলো, তোর জন্যই খাজুরের চাটখানা কদিন আগে বুনে রেখেছিলাম, ওখানা পুরনো হয়ে ভেঙে যাচ্ছে। তুমি একদিনও এলে না গোপাল, অসুখ হয়েছে তাও দেখতে আসো না। আমি বললাম, আচ্ছা চুপ করে শুয়ে থাকো, ব্যস্ত হইও না। ইতিমধ্যে পাড়ার অনেক লোক জড়ো হলো আমি এসেছি দেখে। কেউ কেউ বললে, বুড়ি কেবল আপনার কথা বলে বাবু, আপনাকে দেখবার বড্ড ইচ্ছে। বুড়ি বোধহয় এবার বাঁচবে না। বুড়ির 2 চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। আমায় বললে, গোপাল, যদি মরি আমার কাফনের কাপড় তুই কিনে দিস। পাশের লোককে জিজ্ঞেস করলাম, সেটা কি? জানেন না বাবু, মাটি দেবার সময় নতুন কাপড় কিনে পরিয়ে দিতে হয়। ও, বুঝেছি। আমাকে পেয়ে বুড়ি খুব খুশি হয়েছে। কত কি যে বলতে লাগলো। ওর নাতজামাই লোক কেমন খারাপ, এমন যে অসুখ একবার চক্ষু দিয়ে দেখেও যায় না। তা 10 বছর খড় পড়েনি চালে, পচে গলে গিয়েছে পুরনো খড়। নাতজামাইকে বলেছিল, সে জবাব দিয়েছে, অত বড় হাতি ঘর আমি ছাইতে পারবো না, পাশে একটা ছোট কুঁড়ে ঘর বেঁধে দেব, তাতেই থাকো। বুড়ি চোখের জল মুছে বলে, তা থাকতে পারি? হ্যাঁ বাবা, কি নোকের পরিবার আমি, আজই না কপাল পুড়েছে, তা বলে কুঁড়ে ঘরে থাকতে পারি মুই? সান্ত্বনা দেবার সুরে বললাম, সে কথা তো ঠিকই, বলো তুমি গোপাল। ঘাড় নেড়ে বলি, হ্যাঁ সত্যিই তো। আজও সে চালা ঘর, সেই ম্লান সন্ধ্যা, ছেঁড়া মাদুরে শোয়া বুড়িকে আমার মনে পড়ে। ছেঁচতলায় একটা শীর্ণ লাউ গাছ, পেছনে কয়েক ঝাড় বাঁশ, খেঁকি কুকুরের আওয়াজ পাড়ায়। শান্ত ছায়া নেমে এসেছে সামনের সারা উঠোনটাতে। কতগুলো মেয়ে পুরুষ দেখতে এসে দাওয়ায় ছেঁচতলায় দাঁড়িয়ে আছে। আসবার সময় বুড়ির পাতানো মেয়েটির হাতে
কিছু দিয়ে এলাম পথ্য ও ফলের জন্য। হয়তো আর বেশি দিন বাঁচবে না, এই অসুখ থেকে উঠবে না। বুড়ি কিন্তু সে যাত্রা সেরে উঠল, দিব্যি সেরে উঠল। আমি কলকাতায় চলে যাবার আগে 2-1বার আমার কাছে লাঠি ধরে গেল, বসে বসে আপনার মনের কত কি বকে, তারপর চলে আসে। বছর 2 কাটল। এই 2 বছরের মধ্যে যখনই গিয়েছি গ্রামে, বুড়ি এসে বসে, কিছু না কিছু নিয়ে আসবেই। অসুখটা থেকে উঠে বড় দুর্বল হয়ে পড়েছিল, সেই দুর্বলতা আর সারল না। আমি বলতাম, কেন আসো রোজ রোজ অত দূর থেকে? এই পাকা নোনাটা ভাবলাম গোপালরে দিয়ে আসি। তা হোক, তুমি কষ্ট করে এসো না এরকম। তুই তো আমারে দেখতে যাবি নে কোনো দিন। সময় পেলেই যাব, তুমি বাড়ি যাও। কখনো বুড়ি বলতো, ও গোপাল, তুই বিয়ে করলি নে কেন? মেয়ে পাওয়া যায় না, তাছাড়া বয়স হয়ে গিয়েছে। কিচ্ছু বয়স হয়নি, কাঁচা ছেলে তোমরা। আমার তখন 40 বছর বয়স। আমি বললাম, বেশ, ওই মুকুজ্জেদের বাড়ি একটা বড় মেয়ে আছে, তোমার সঙ্গে মিল হবে, বলে দেখো বাড়ি ওদের। আমার ঘটকালি করবার লোকের যখন দরকার হবে তখন তোমায় ডেকে পাঠাবো, এখন তুমি যাও। কিন্তু বুড়ি আমার কথা শোনে না। একদিন মুকুজ্জে বাড়ির নড়ু আমায় ডেকে বললে, ওহে, একটা কথা বলি, আজ জমির করাতির বউ বুড়ি বাড়ির মেয়েদের কাছে গিয়ে বলছে কি গোপালের সঙ্গে তোমাদের পুঁটির বিয়ে দাও। মেয়েরা তো অবাক, গোপালকে? শেষে জানা গেল তুমি। ওরা তো শুনে আশ্চর্য। তা তুমি বুড়িকে বলেছিলে নাকি এ সম্বন্ধে কিছু? আমি নিজেকে নিতান্তই বিপন্ন ও অসহায় বোধ করলাম। বললাম, সে কি কথা, কখনো না। তুমি কি বিশ্বাস করো? না না, বিশ্বাস অবশ্যই করিনি। যাই হোক, যদি কিছু বলেও থাকো বুড়িকে, বারণ করে দেবে যেন এসব আর না বলে। গ্রাম ভালো নয়, ও নিয়ে মেয়েটার নামে একটা কথা কথি যদি হয়। তুমি বিশ্বাস করো ভাই, আমি এর বিন্দু বিসর্গও জানি নে। বুড়ি তার পরদিন যেমন সকালে এসেছে ওকে বকলুম। কে তাকে এসব কাণ্ড করতে বলেছে? ঘটকালি করতে ডেকেছিল কেউ তাকে? গাঁয়ে এই নিয়ে শেষে একটা কথা উঠবে। পাড়াগা খারাপ জায়গা, তুমি বাপু এখানে আর এসো না। বুড়ি ফ্যাল ফ্যাল চোখে চেয়ে বলে, বকিস নে ও গোপাল, মোরে বকিস নে। তা তুইও মেয়েটারে বিয়ে না করিস, অন্য কোনো মেয়ে বিয়ে কর। উটিরে তোর পছন্দ হয়নি না? ধমকে উঠে বললাম, আবার ওই কথা? নিতান্ত সরলা সেকেলে বুড়ি, কিছু বোঝেও না। সত্যি এই ঘটনা নিয়ে গ্রামে একটু কথাবার্তারও সৃষ্টি হলো। বুড়ির ওপর খুব চোটে সকালবেলাটার ঘরেই থাকিনে, পাছে বুড়ি এসে জ্বালাতন করে। 10-12 দিন পরে একদিন দুপুরে ঘুমিয়ে উঠেছি, বাইরে গলা পাওয়া গেল, ও মোর গোপাল। ঘর থেকে বেরিয়ে এসে বললাম, কি আবার এসেছো কেন এখানে? একটা বাতাবি নেবু নিয়ে এলাম তোমার জন্যি। দরকার নেই বাতাবি নেবুতে, যাও এখন। বিরক্তি নিতান্ত অকারণ নয়। মাত্র 4-5 দিন আগে মুকুজ্জে বাড়ির ঘটনা নিয়ে আমার জ্ঞাতি খুড়ো আমায় 2 কথা শুনিয়ে দিয়েছেন। বছরখানেক আর গ্রামে যাইনি এরপর, বোধহয় 1.5 বছরও হতে পারে। একবার শেষ শরতে পুজোর ছুটির পর কাশি বেরিয়ে কলকাতায় এসে দেখি তখনও 1-2 ছুটি হাতে আছে। গ্রামেই গেলাম এই 2 দিন কাটাতে। গ্রামে ঢুকতেই প্রথমে দেখা পরশু সর্দারের বউ দিগম্বরীর সঙ্গে। দিগম্বরী অবাক হয়ে বললে, ওমা, আজই তুমি এলে বাবা ঠাকুর? সে বুড়ি যে কাল রাতে মারা গিয়েছে। তোমার নাম করলে বড্ড। ওর সেই পাতানো মেয়ে আজ সকালে বলছিল। আমি এসেছি শুনে বুড়ির নাচ জামাইও দেখা করতে এলো। বাবু এসেছেন, সাহায্য করুন, কাফনের কাপড় কিনতি, যা দাম কাপড় চোপড়ের।
আমার মনে পড়ল বুড়ি বলেছিল একদিন, আমি মরে গেলে তুই কাফনের কাপড় কিনে দিস বাবা। ওর স্নেহাতুর আত্মা বহু দূর বারাণসী থেকে কিভাবে আমায় আহ্বান করে এনেছে। আমার মন হয়তো ওর ডাকে এবার আর তাচ্ছিল্য করতে পারেনি। কাপড় কেনার টাকা দিলাম। নাতজামাই বলে গেল, মাটি দেওয়ার সময় একবার যাবেন বাবু, বেলা 12টা আন্দাজ যাবেন। শরতের কটুতিক্ত গন্ধ ওঠা বনঝোপ ও মাকাললতা দোলানো একটা প্রাচীন তিত্তিরাজ গাছের তলায় বৃদ্ধাকে কবর দেওয়া হচ্ছে। আমি গিয়ে বসলাম। আব্দুল, শুকুর মিয়া, নমর, আমাদের সঙ্গে পড়তো আবেদ আলী, তার ছেলে গনি, এরা সকলে গাছের ছায়ায় গিয়ে বসে। প্রবীণ শুকুর মিয়া আমায় দেখে বললে, এই যে বাবা ঠাকুর, এসো, তামুক খাবা? বুড়ির মাটি দেওয়ার দিন তুমি কোণে থেকে এলে, তুমি তো জানতে না। তোমায় যে বড্ড ভালোবাসত বুড়ি। তোমার কাছে কাফনের কাপড় নিয়ে তবে মহাপ্রাণীটা ঠান্ডা হলো। এই নাও, খাও, তামুক খাও। একটি গরুর গাড়ির পুরনো কাঠামোর ওপর বৃদ্ধাকে কাঁথা মুড়ি দিয়ে শুইয়ে রেখেছে। দুজন জোয়ান ছেলে কবর খুঁড়ছে। কবর দেওয়ার পর সকলে একে একে কোদাল মাটি দিলে কবরের ওপর। শুকুর মিয়া বললে, দেও বাবা ঠাকুর, তুমিও দেও, তুমি দিলে মহাপ্রাণী ঠান্ডা হবে। দিলাম এক কোদল মাটি। সঙ্গে সঙ্গে মনে হলো ও বেঁচে থাকলে বলে উঠত, ও মোর গোপাল।